এরই মধ্যে আরও কয়টা দিন চলে গেল। ইয়াসিনের ভিলার প্রত্যেকটা সদস্যের সাথে এখন পিয়ার অনেক ভালো সৌহার্দ্য তৈরি হয়েছে। পিয়াও অনেক খুশি সবার সাথে মিলেমিশে থাকতে পেরে। তখন রাত আনুমানিক 12:30। বাহিরে বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা, সাথে কিছুক্ষণ পর পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সে আলো ব্যালকনি ভেদ করে পুরো রুম জুড়ে দিনের মতো আলো ছড়াচ্ছে। বাতাসও হচ্ছে বটে। বিদ্যুৎ চলে গেছে কিছুক্ষণ আগেই। রুমে এমার্জেন্সি লাইট থাকায় সেটার আলো আছে ডিম লাইটের মতো। এমন শাহজাহান এখনো ঘরে ফেরেনি। 8টার দিকেই বাড়ি ছেড়ে বের হয়েছিল। আগত বলে গিয়েছে ফিরতে রাত হতে পারে। পিয়া তখনও কোনো প্রশ্ন করেনি শাহজাহানকে। সবার মাঝে কথাটা বলে যাওয়ায় পিয়া আর কিছু বলতে নি তখন। পুরো রুম জুড়ে পায়চারি করছে পিয়া। রাত বাড়ছে, লোকটা এখনো আসছে না। পিয়ার ভীষণ চিন্তা হতে লাগলো। হয়তো কোথাও দাঁড়িয়েছে বৃষ্টির কারণে। মনের অজান্তেই আজ সেজেছে সে, কিন্তু কেন সেজেছে সেটা সে নিজেও জানে না। মেরুন রঙা একটা কারুকাজ করা নেটের পাতলা শাড়ি, সাথে ম্যাচিং করা শর্ট সিল্ক ব্লাউজ, মুখে হালকা সাজ, তবে পাতলা অধর জোড়ায় হালকা লিপ বাম লাগিয়েছে, চোখের নিচে গাঢ় কাজল। পিয়াকে দেখতে কোনো হুড়োহুড়ি থেকে কম লাগছে না। মেদহীন ফর্সা পেটের কিছু অংশ দৃশ্যমান। পিয়া হাঁটাহাঁটি বাদ দিয়ে বিছানার একপাশে গিয়ে বসল। বৃষ্টি খানিকটা না একেবারে কমে গিয়েছে, তবে বাতাস, বিদ্যুৎ চমকানো এখনো আগের মতোই আছে। তখন দরজা খুলে ভেতরে ঢুকলো শাহজাহান। পরনে ছাই রঙা টি-শার্ট, সাথে ট্রাউজার। পরনের শার্টটা ভিজে লেপ্টানো শরীরের সাথে মিশে গড়াগড়ি খাচ্ছে। ছোট ছোট চুলগুলো ভিজে গিয়েছে। পিয়া কোনো কথা ছাড়া তোয়ালে নিয়ে শাহজাহানের দিকে এগিয়ে যায়। বুকে হাত গুজে শাহজাহানের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলো, এত রাত পর্যন্ত কি করছিলেন বাহিরে? কেন? ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে পড়লেন। টি-শার্ট খুলতে খুলতে নেশালো কণ্ঠে বলল শাহজাহান। ভেতরে স্যান্ডো গেঞ্জিটা ভিজেনি, তবে শাহজাহান সেটাও খুলে ফেলল। পিয়া বুঝতে পারল শাহজাহানের কথা বলার ধরন, চোখের দৃষ্টি হঠাৎই বদলে গেছে। তবে শাহজাহান কেন বলতে পিয়া জবাব দিল, টেনশন করছিলাম। শাহজাহান বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, টেনশন করছিলে নাকি কাছে পেতে চাইছিলে? ব্যাপার কি বউ? এতদিন তো কাছে আসলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, এখন নিজ থেকেই ধরা দিতে চাচ্ছ? ভালো টালো বাসো নাকি? ততক্ষণে শাহজাহান বিছানায় গিয়ে বসছে। পিয়া সেদিকে তোয়ালে নিয়ে তেড়ে গিয়ে বলল, একদমই না। আপনার মতো লাগামহীন লুচু লোককে ভালোবাসাই যায় না, তাই নাকি? কি লুচ্চামি করছি আমি তোমার সাথে? সব একটা একটা করে বলো তো। পিয়া এ পর্যায়ে এসে থমকে যায়। লজ্জা দ্বিধা জড়ি হলো একরাশ। শাহজাহান এমন এমন কথা বলে, শুনলে কান গরম হয়ে যায়। ওর নত মুখে জবাব দিল, জানি না। এটা বলেই সে শাহজাহানের হাতে সে তোয়ালেটা ধরিয়ে দেয়। শাহজাহান তখন পুনরায় পিয়ার হাতে তোয়ালে দিয়ে বলল, উফ, তুমি মুছে দাও। এই কাজটাও করে দিতে পারছো না? পিয়া নিজের ঠোঁট বেঁকালো সে কথায়। আর কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে শাহজাহানের চুল মোছা শুরু করলো। এইদিকে শাহজাহান পিয়ার পেটের দিকে গভীর চোখে তাকিয়ে আছে। হালকা আলোয় যেন পিয়ার
মেদহীন ফর্সা নরম তুলতুলে পেটটা শাহজাহানের হৃদয়ে তোলপাড় শুরু করলো। রুমে ঢুকতেই তার চোখ আটকে গিয়েছিল পিয়ার দিকে। বেশ বুঝতে পারলো বউ সেজে গুজে নিচে ধরা দিচ্ছে, কিন্তু এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন পারছে না সে। শাড়ি সরে পিয়ার পেটের মধ্যভাগে গভীর নাভির খাদে তার চোখ জোড়া থমকে গেল যেন। আর এক মুহূর্ত সে বিলম্বন করল না সে পিয়ার নাভিতে মুখ ডুবিয়ে দেয়। গভীর চুম্বনের তীব্রতা ছায় তখন পাহাড় ভাঙায়, হয় গাঢ় থেকে পুরো গাঢ়। পিয়া চোখ বন্ধ করে ফেলল শাহজাহানের এহেন অসাধিত কাজে। শাহজাহানের খোঁচা খোঁচা দাড়ি সহ ঠোঁটের স্পর্শে শরীরের ভেতরে যেন এক অজানা শিহরণ তুলে দিল। কাঁটা দিয়ে উঠল সকল লোমকূপ। তোয়ালেটা পড়ে গেল হাত থেকে। শাহজাহানের হাতের স্পর্শ আরো গভীর হতে শুরু করলো। শুধু পেটেই ক্ষান্ত হলো না, ধীরে ধীরে হাত উপরে উঠতে থাকে। দাঁড়িয়ে এক ঝটকায় পিয়াকে বিছানায় ফেলে দিল। পিয়া গিয়ে পড়ল নরম তুলতুলে বিছানায়। পড়ার সাথে সাথে পিয়ার কাঁধ থেকে আঁচলটা পড়ে গেল। শাহজাহান যেটুকু পরা ছিল সেটাও রাখল না। এক টানে পিয়ার শাড়ির কুচির ভাঁজগুলো টান দিল। শাড়িটা পুরো খুলে মেঝেতে ফেলে দিল। এখন পিয়া শুধু পেটিকোট আর ব্লাউজ পরা। পিয়া শাহজাহানকে বাধা দিতে গিয়েও শাহজাহানের হাতের এমন অশ্চারিত স্পর্শে বারবার ফিকে যাচ্ছে। আর আদৌ কি পারবে সে শাহজাহানের বলিষ্ঠ হাতের থেকে নিজেকে ছাড়াতে? পারল না। শাহজাহান পিয়াকে টেনে নিজের কাছাকাছি এনে ঠোঁট মিশিয়ে ফেলল পিয়ার নরম ঠোঁটে। অতএব সেটা ধীরে ধীরে গলা থেকে নিচে নামতে শুরু করে। পিয়া তখন বারবার বাধা দিচ্ছিল। শাহজাহান নেশালো কণ্ঠে বলল, আজ বাধা দিও না বউ, পাগল হয়ে যাচ্ছি আমি। এটা বলে সে পিয়ার ব্লাউজের সব হুক খুলে ফেলল। বুকে মুখ ডুবিয়ে দিল সে। তখন শাহজাহান নিজের সমস্ত ভার পিয়ার উপর ছেড়ে পিয়াকে বিছানার সাথে চেপে ধরল। পিয়া চোখ বন্ধ করে ফেলল। তার ছোট শরীরটা যেন নিস্তব্ধ হয়ে আসছিল। ব্যথাতুর আওয়াজ করে উঠল সে, কিন্তু ছাড়া পেল না আজ শাহজাহানের হাত থেকে। দুজনের দেহ আর মন যেন একাকার হয়ে মিশে গেল। তখন বৃষ্টিও পড়া শুরু করলো। বিদ্যুৎ চমকালো পুরো রুম জুড়ে। শুধু শাহজাহানের ভারী নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। বৃষ্টিও যেন ফিকে হয়ে গেল সে নিঃশ্বাসের আওয়াজে। তাদের এই সুন্দর রাতটি যেন বৃষ্টিও সাক্ষী দিচ্ছিল। নতুন দিনের সূচনা ঘটল ধরণীতে। শ্বাসরুদ্ধ কর অবস্থায় পিয়ার ঘুম ভেঙেছে, তবে এখনো চোখ খোলেনি। নড়েচড়ে উঠল পিয়া, কিন্তু একি সে তার হাত পাও সরাতে পারছে না। যেন শক্ত কিছু দিয়ে তার পা জোড়া বেঁধে রেখেছে। হালকা নড়তেই পুরো শরীর ব্যথা করে উঠল। দুঃসহ হয়ে আদো আদো করে চোখ খুলেই বুঝতে পারল তার শরীরে কোনো কাপড় নেই। পুরোপুরি সংজ্ঞানে আসতেই দেখল সে শাহজাহানের উন্মুক্ত বুকে শুয়ে আছে। শাহজাহান নিজের রুশালি হাত পা ধারা শক্ত করে পিয়াকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার এলোমেলো চুলগুলো শাহজাহানের উন্মুক্ত বুকে মুখে সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাতের কথা মনে আসতেই লজ্জায় মিয়ে গেল সে। তড়িঘড়ি করে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারছে না সে। পুরো শরীর যেন ব্যথায় জর্জরিত হয়ে আছে। উঠে দাঁড়াবার শক্তিটুকু নেই। মনে হলো উঠলেই পড়ে যাবে। পিয়ার নরচরণের শাহজাহান ঘুমের ঘোরেই বলল,
এত নড়ছো কেন বউ? ঘুমাতে দাও। সারা রাত ঘুমাতে পারিনি তো। ছাড়ুন, অনেক সকাল হয়ে গেছে। সবাই কি বলবে? এত দেরি হলে? আপনার ইচ্ছে হলে আপনি ঘুমান, আমাকে উঠতে দিন। এবার শাহজাহান পুরোপুরি চোখ খুলে গুম গুম কণ্ঠে বলল, বলুক, সবাই বলবে আমরা রোমান্স করছি। যা, আপনার সাথে কথা বলা নেই। এটা বলে নিজেই ছাড়ানোর চেষ্টা করে এবং সফলও হয়। তড়িঘড়ি করে গায়ে কাপড় জড়িয়ে বিছানা থেকে নামতেই তার চুলে বড় জোর টান টান লাগলো। উফ করে উঠল সে। শাহজাহানও প্রিয়ার দিকে তাকালো। তার হাতের ডায়মন্ড ব্যান্ড রিংয়ের সাথে প্রিয়ার অনেকগুলো চুল আটকে আছে। শাহজাহান সাথে সাথে উঠে বসলো। পরনে শুধুমাত্র ওড়ু পর্যন্ত ছোট ইনার। সে সেখানেই বসে প্রিয়ার চুলগুলো ছাড়ালো। প্রিয়া চুল ছাড়া পেতে বিছানা থেকে মেঝে দাঁড়ালো। সাথে সাথে যেন পড়ে যাবে এমন অবস্থা। পরেও গেল হোঁচট খেয়ে। শরীরের সব শক্তি যেন ফিকে গেছে শাহজাহানের অমন অত্যাচারে। শাহজাহান নেমে প্রিয়াকে দাঁড় করিয়ে বলল, বেশি ব্যথা লাগছে, ডাক্তারের কাছে নিয়ে যাব? প্রিয়া বিরক্তি ভঙ্গিমায় বলল, পাগল হয়ে গেছেন আপনি? ব্যথা তো দিলেন, আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছেন? এসব ব্যথার কথা ডাক্তারকে বলা যায়? ডাক্তার কি বলবে আবার? আমার বউ ব্যথা ফেলে ডাক্তার দেখাবো না? না হলে আবার ব্যথা দিব কিভাবে? প্রিয়া শাহজাহানকে নিজের থেকে ছাড়িয়ে ফেলে বলল, যাহ, আপনি আসলেই ভীষণ অসভ্য। আমি মানি আমি অসভ্য, কিন্তু অসভ্য হওয়ার পেছনে একমাত্র কারণ তুমি বউ। সকাল 9:40। গোসল করে পরিপাটি হয়ে ডাইনিং রুমে এসেছে প্রিয়া। শাহজাহান বলে দিয়েছে আজ কোনো কাজ করার প্রয়োজন নেই। কিন্তু প্রিয়া শাহজাহানের কথা না শুনে কিচেনে ঢুকেছে। রূপালী ঈশান আর নাসরিন ঈশান সকালের নাস্তা বানাচ্ছে। প্রিয়া সেখানে গিয়ে হাতে হাতে কাজ করার জন্য এগিয়ে গেল। তখন রূপালী ঈশান বললেন, তুমি করা লাগবে না, যাও ডাইনিং রুমে গিয়ে বসো। প্রিয়া কিঞ্চি হেসে বলল, কিছু হবে না আম্মা, আমি করছি দেন। অনেক জোর করে প্রিয়া ছোটখাটো একটা কাজে বসে পড়ল। কফি বানাচ্ছে সে, তাও শাহজাহানের জন্য। কফি বানানো শেষে রুমে আসলো শাহজাহান। সকাল সকাল প্রিয়া গোসল করতে ঢুকতেই জগিং এ গিয়েছিল। একটু আগে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। টি শার্ট ট্রাউজার পরনে প্রিয়া রুমে এসে কোনো কথা না বলে শাহজাহানের দিকে হাত মেলে কফি বাড়িয়ে দিল। শাহজাহান ভ্রু কুঁচকে বলল, আগে তুমি খাও। বলা তো নেই রাতের প্রতিশোধ নেওয়ার জন্য কিছু মিশিয়ে আনলে। প্রিয়া চোখ কটমট করে তাকালো। এত কষ্ট করে কফি বানিয়ে আনলো, আর তার বদলে এমন কিডব্যাক পাইলো। তারপরও সে নিজের ঠোঁট ছোঁয়ালো কফির কাপে। তারপর কর্কশ গলায় বলল, নিন এবার। শাহজাহান চিলতে হাসি রেখে টেনে কফির কাপ হাতে নিতে নিতে বলল, এবার মিষ্টি লাগবে খেতে।